কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছে পুলিশ, গুলি চালানোর হুকুমদাতাদের বিচার হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজানোর অঙ্গীকার। এবং শপথ নিলেন প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা, সুপ্রিম কোর্ট সংস্কারের উদ্যোগ। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ 6, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যরা এই ঘোষণা দেন। তারা জানান, সরকারের দাবি মেনে নেওয়া আশ্বাস দেয় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশ কিছু দাবিতে গত 6 আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধীনস্থ কর্মচারী সংগঠন। এর আগে বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। এ সময়ের মধ্যে কাজে যোগ না দিলে তাদের পলাতক ঘোষণা করা হবে বলে তিনি আরও বলেন, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের হাতে মারণাস্ত্র দিয়ে তার অপব্যবহার হয়েছে। নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালানোর হুকুমদাতাদেরও শাস্তির মুখোমুখি করা হবে। দীপু শিকদারের রিপোর্ট। এই বাহিনীটাকে স্যার এই যে রাজনীতিকরণ, এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না। এক ভিডিওতে এভাবেই এক পুলিশ সদস্যকে ক্ষোভের কথা বলতে শোনা যায়। প্রত্যেকটা হত্যাকাণ্ড স্যার বিচার হোক, ছাত্র 200, 300, 400, 500 যা মারা গেছে এটা বিচার হোক স্যার, আমরা চাই। তবে সব শঙ্কা সরিয়ে দেশের 599টি থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যে মেট্রোপলিটনগুলোর 110টি থানার মধ্যে 97টি থানার কার্যক্রম শুরু হয়েছে। দায়িত্ব পালন করতেছি, যখন আসলে তাদের সেবা দিচ্ছি, কেউ অভিযোগ করলে অভিযোগ নিচ্ছি, কেউ জিডি করলে জিডি নিচ্ছি। আমাদের মধ্যে একটা আতঙ্ক আছে এখনও, যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তারপর আমরা জনগণের সেবায় নিয়োজিত, সেক্ষেত্রে জনগণের সেবা দেওয়ার চেষ্টা করতেছি। বদলাতে শুরু করেছে রাজধানীর পল্টন থানার চিত্র। থানা পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এদিন থানায় হাজির ছিলেন পুলিশ সদস্যরা। আমরা গতকাল থেকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করতেছি, আবার বিভিন্ন লোকজনের সহযোগিতা করতেছে, তারাও হেল্প করতেছে। তো পরিবেশ হলে আমরা আমাদের কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ। এদিকে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। পুলিশের হাতে যারা মারণাস্ত্র তুলে দিয়েছিল তাদের কোনো ছাড় নয় বলে জানান তিনি। মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড। এদিকে প্রথম কার্যদিবসে সচিবালয়ে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। I don't care, you go to hell. পরে তিনি গণমাধ্যমকে বলেন, নির্ধারিত সময়ে পুলিশ সদস্যরা কাজে যোগদান না করলে নেওয়া হবে ব্যবস্থা। পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন, তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন।
সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান এই উপদেষ্টা। প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম মামলাটি বাতিল ঘোষণা করেন। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের টাকা আত্মসাতের অভিযোগে গত 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। 2 এপ্রিল অভিযোগপত্র আমলে নেন ঢাকা মহানগর আদালত। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে 2023 সালের 30 মে মামলা করেন। এর আগে গত বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে খালাস পান ডক্টর ইউনূস। ছাত্র আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজাতেও ও দুর্নীতিমুক্ত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। মফির রহমানের রিপোর্ট। কর্মদিবসের প্রথম দিন সচিবালয়ে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ডিজিটাল ক্র্যাকডাউন নিয়ে হুঁশিয়ারি দিয়ে আইসিটি উপদেষ্টা বলেন, আর যেন ইন্টারনেট বন্ধ বা গতি কমানো না হয় সেদিকে নজর রাখা হবে। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। প্রতিকূল পরিস্থিতিতে অর্থনীতি বিষয়ক সংকট কাটিয়ে দ্রুতই বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ত্বরান্বিত করা হবে বলে আশাবাদ অর্থ উপদেষ্টার। টাকা যে নাই তা না, কিন্তু এটা করা হয়েছে রিসেন্টলি। সিচুয়েশনটা খুব ইসে ছিল, টাকা নিয়ে চলে যাবে এটিএম বুথও তাও ভাঙা টাকা হয়েছে, চলে যাবে বা বেশি ক্যাশ টাকা নিয়ে হ্যাঁ ক্যারি, এটা তো আমি জানি। কৃষির সাথে মৎস্য ও প্রাণী সম্পদকেও যেন সমান বিবেচনায় নেওয়া হয় সেদিকে দৃষ্টি দিয়ে এই খাত থেকে পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার কথা জানান উপদেষ্টা। ঝুঁকি থাকলেও পরিবর্তনের মাধ্যমে সমাজ উন্নয়ন ও বিনির্মাণের আশাবাদ সমাজ কল্যাণ উপদেষ্টার। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয় এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। নিরাপত্তা মানে বলতে আমি বুঝি যে সেফটি কথাটা, যেটা যে মানে মুরগিটা খাবো সেটা যেন নিরাপদ হয়, মাছটা খাবো যেটা সেটা যেন নিরাপদ হয়। পরিবেশ জলবায়ুকে সুরক্ষার লক্ষ্য নিয়ে কাজ করে যাবার ঘোষণা দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের প্রায় সব ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও তা প্র্যাকটিক্যালি দেখবেন স্থানীয় সরকার উপদেষ্টা। মন্ত্রণালয়টা একটা চ্যালেঞ্জ না, বর্তমানে সারা দেশে যে পরিস্থিতি সেটাই একটা চ্যালেঞ্জ সকলের জন্য, পুরো এই সরকারের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। জনমানুষের চাহিদার প্রতি মনোযোগ দিয়ে কাজ করতে সবার সহযোগিতাও চান উপদেষ্টারা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শপথ নিলেন বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, দেশ পুনর্গঠনে সরকারের পাশে থাকবেন তারা। দাবি জানান দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বেলা 12:30টার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপস্থিতিতে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শপথ নেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়ান তাকে। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া এরপর শপথ নেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আরেকজন উপদেষ্টা ফারুকি আজম দেশের বাইরে থাকায় পরে শপথ হবে তাঁর। এ সময় শিক্ষার্থী সমন্বয়করা বলেন, দেশ গড়ায় সরকারের পাশে থাকবেন তারা। আমরা আমাদের জায়গা থেকে প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। এই বিচার বিভাগ যেন নির্ভীক
বিভাগ থেকে স্বাধীন হয়ে কাজ করতে পারে, এদেশের মানুষের ন্যায্য যে অধিকারটা সে যেন ন্যায্য বিচার পায় সেটা নিশ্চয়তা প্রদান করতে পারে। রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবসময় তাদের কাছেও আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে আমরা কাজ করে যাব। আমরা ছাত্র প্রতিনিধির জায়গা থেকে বলতে চাই, ক্যাম্পাস হল এবং শিক্ষা ব্যবস্থাকে যত দ্রুত আবার রিফর্ম করা যায় এবং রিফর্ম করে আবার এটাকে সচল করা যায়। দেশের প্রয়োজনে ছাত্ররা নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে এমন প্রত্যয় জানান সমন্বয়করা। প্রত্যেকের আমরা আস্থার প্রতিফলন রাখতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। রোববার সকালে এস আলম পন্থীরা ব্যাংকটির দিলকুশা কার্যালয় দখলের চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে 6 জন আহত হন। মেহেদী হাসানের রিপোর্ট। 2017 সালের 5 জানুয়ারি ইসলামী ব্যাংক দখলে নেয় চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। এরপর অপকৌশলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের শেয়ারও হস্তগত করে প্রতিষ্ঠানটি। পছন্দের লোকদের নিয়োগ, পদোন্নতি দেয়, বসায় পরিচালনা পর্ষদেও। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই এস আলম ঘনিষ্ঠ অনেক কর্মকর্তাকে ব্যাংকটি থেকে বের করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে রোববার সকালে তারা আবার সংগঠিত হয়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা নেমে এসে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। সন্ত্রাসীরা এ সময় গুলি ছুড়লে আহত হন 6 জন। তবে তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে এলাকা ছেড়ে পালায় এস আলম পন্থীরা। এস আলম গ্রুপের কিছু লোক পটিয়ার, তারা তাদের নিজস্ব লোক যেমন মেফতা, সাব্বির, তারপরে আকিজউদ্দিন, তাদের ব্যানার নিয়ে এখানে তারা ঢুকতে চাইছিল। এরপরে আমাদের লোকজন ছিল, তারা বাধা দিছে, এই নিয়ে সংঘর্ষ মূলত শুরু হয়। তাদের প্রতিনিধি আমাদের ব্যাংকে ছিল, কিছু লোক আমাদের এই ব্যাংকে আকিজউদ্দিন, মেফতা এরা এবং সাব্বির, আমাদের এমডি এবং বিভিন্ন ব্যাংকে আমাদের লোকেরা যারা মুনাফিক, তাদের নেতৃত্বে এইগুলো কাজগুলো চলছিল। আমরা যখন এইগুলোর বিরুদ্ধে আন্দোলন করছি ব্যাংক সংস্কার এবং দেশের অর্থনীতিকে ফিরে আসার জন্য, তখন তারা সন্ত্রাসী নিয়ে আবার এই ব্যাংকে আমাদের উপরে আক্রমণ চালায়। তখন তারা আক্রমণ করছে এবং আমাদেরকে গুলি করছে এবং ককটেল ফাটায় বোম্বিং করে তারা পালিয়ে গেছে। ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বলছেন, এস আলম গ্রুপ নামে বেনামে ইচ্ছামতো ঋণ নিয়ে দেশের একসময় শীর্ষ এই ব্যাংকটিকে বড় ধরনের ক্ষতি করেছে। তাই লুটপাটে যারা সহযোগিতা করেছে তাদের আর কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। এস আলম গ্রুপ এবং তাদের যে দোসররা আছেন তারা সবাই বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে। হ্যাঁ, এবং এই ব্যাংকে মূলত ছিল যে ব্যাংকে যে শরিয়া বেসড ইসলামী ব্যাংক ছিল, যে পপুলারিটি ছিল, মানুষের যে গ্রহণযোগ্যতা ছিল, এই ব্যাংকটা ছিল সকলের ব্যাংক। কিন্তু একটা সময় যে এটা একটা নির্দিষ্ট এলাকার এবং লোকের ব্যাংক হয়ে গেছে। এই কোনো কিছু নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা গ্রাহকদের আমানতের খেয়ানত করছে এবং তারা প্রমোশন নিয়ে নিছে এবং তাদের যে নিয়োগ প্রক্রিয়া, একটা অস্বচ্ছ একটা নিয়োগের মাধ্যমে তাদের যখন যারা মনে চায়, তাদের কোনো কোয়ালিটি নেই কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের এই কোয়ালিটিলেস লোকজন দিয়ে আজকের ব্যাংকের এই যে আর্থিক ক্ষতি আমাদের সম্মুখীন হয়েছে, গ্রাহকদের যে একটা অনাস্থা তৈরি হয়েছে আমাদের ব্যাংকের প্রতি, এত বড় একটা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশের, এইটা আমরা যেন উদ্ধার করতে পারি। এস আলম গ্রুপের অপতৎপরতা ঠেকাতে সতর্ক রয়েছে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কেউই আইনের বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক, সোজাসুজি। এখন কে করেছে না করেছে এটা আপাত দৃষ্টিতে যেটা করে থাকে, আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধরপাকড় তো আমাদের সময় তো কম করি না, আমরা যে করেছে তাকে ধর, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব সে করে ক্রিয়েট করেছে, কেউ নোবডি ইজ অ্যালাউড। 9 বছর পরে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভারতের দিল্লি থেকে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এদিকে গোটা দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মোহাম্মদ কবিরের রিপোর্ট। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
নিখোঁজের 2 মাস পর 11ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তার সন্ধান পায়। বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলায় দীর্ঘদিন ভারতের অবস্থান করতে হয়েছিল তাকে। রোববার দুপুরে ভারতের দিল্লি থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন এই নেতা। এরপর তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি, তাহলে 18 কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে ইনশাআল্লাহ। আমরা অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব। এই দেশ মেরুদণ্ড শির দাঁড়া করে পৃথিবীর সামনে বলতে পারবে আমরা বীরের জাতি। অন্যদিকে রোববার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে সময় তিনি বলেন, স্বৈরাচার পতনের পরও একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা এত নিরীহ কিশোরদের বুকে গুলি চালিয়েছেন এবং বাংলাদেশটাকে একটা রক্তাক্ত নদীর পানির স্রোতের মতো যারা বইয়ে দিতে দ্বিধা করেনি, তারা এই দুষ্কর্মের সাথে জড়িত থাকতে পারে। অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রমের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। দুই একটি দুষ্কৃতিকারী ছাড়া সবাই মাননীয় প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সমর্থন করে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদস্যদের কর্মকাণ্ড সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে সত্য মিথ্যা সংমিশ্রণে সংবাদ প্রচার করা হচ্ছে, তা বন্ধ করতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন আইএসপিআর। রোববার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, জনসাধারণের যান মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে পুলিশকে সহযোগিতায় 537টি থানায় সেনা মোতায়েন রয়েছে বলে জানানো হয়। এছাড়া নারায়ণগঞ্জে ইপিজেডে চাকুরি প্রত্যাশীদের বিক্ষোভকে আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ সহ 4 জন জাপানি নাগরিককে সেনাবাহিনী উদ্ধার করেছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। পাশাপাশি বিভিন্ন জায়গায় অপহরণের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের ফিরে পেতে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এবারে খেলার সংবাদ। সাকিব আল হাসানকে রেখে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলে আছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ। এই সফরের জন্য সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। কানাডা থেকে সাকিব আল হাসান সরাসরি যাবেন পাকিস্তানে। 2 ম্যাচের সিরিজটি শুরু হবে 21 আগস্ট। প্রথমটি হবে রাওয়ালপিন্ডিতে, 30 আগস্ট দ্বিতীয় ম্যাচ হবে লাহোরে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছে পুলিশ, গুলি চালানোর হুকুমদাতাদের বিচার হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজানোর অঙ্গীকার। শপথ নিলেন প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা, সুপ্রিম কোর্ট সংস্কারের উদ্যোগ। এবং ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ 6, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।